দেখুন কি দারুণ স্নোফল হচ্ছে, রাস্তার দুই পাশে স্নো জমে গেছে, দারুণ এক অভিজ্ঞতা। এখানে বেশিক্ষণ থাকলে শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে, হাই অ্যালটিটিউড। আর এই পর্যন্ত আসা অবধি আমাদের টিমমেট এক দুইজনের অবস্থা একটু খারাপের দিকে। শুধুমাত্র নৈসর্গিক সৌন্দর্য দেখে লাদাখের পথে কেউ পা বাড়াবেন না। অনেক পাওয়ারফুল একটা মেডিসিন, এটার সাইড ইফেক্টও কিন্তু আছে। নিঃশ্বাস নিলেও না নাক জ্বালা পোড়া করে যখন এই বাতাসটা ডিরেক্ট নাকের মধ্যে ঢোকে। এখানকার দুর্গম পরিবেশে সারভাইভ করাটা বেশ চ্যালেঞ্জিং ব্যাপার। প্রতিটা মুহূর্ত ঠিকমতো নিঃশ্বাস নিতে পারাটাও এক প্রকার চ্যালেঞ্জ। একবার যদি মাথা ব্যথা শুরু হয়, এটা পুরো জার্নি পর্যন্ত লাদাখে ছাড়বে না। প্রচুর পরিমাণে তুষারপাত হয়, আর সেই সময় এখানকার যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। প্রচণ্ড হিমশীতল বাতাস, শরীরটা মনে হচ্ছে জমে যাবে এরকম অবস্থা। গ্যারান্টি লাগে বমি বমি ভাব। কি কারণে হচ্ছে? কখন থেকে এমনটা ফিল করছে? মোটামুটি 2 ঘন্টা আগে থেকে। অনেক টুরিস্টকে দেখলাম এইখানে বমি করতেছে, রীতিমতো অবস্থা খারাপ। চারিদিকে শুধু সাদা পাহাড়, ওই পাশে সব বরফে ঢেকে আছে। অনেক ক্ষুধা লাগছে, এখন পর্যন্ত পেটে ভারী কিছু পড়ে নাই। আমার লাদাখ পৌঁছানোর রোমাঞ্চকর এক অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছেন আপনারাও। এইমাত্র ওয়েদার চেক করলাম, বারালাচালা পাসে বর্তমানে তাপমাত্রা হচ্ছে -1-এ চলে। 3-4 ঘন্টা পরেই আর কি ওই রাস্তা দিয়েই ঢুকবো আমরা এখন পার হচ্ছি সোলাং ভ্যালি। গতকালকে আমরা এখানে এসেছিলাম, আর যত ধরনের অ্যাক্টিভিটিস আছে সবকিছু আপনারা এখানেই করতে পারবেন। একদম উপর থেকে প্যারাগ্লাইডিং করা হয়, তারপরে এখানে রোপওয়ে আছে, উট সাফারি আছে, সবকিছু। বাট এরপরে আর যাওয়া হয় নাই, কারণ রোথাং পাস পর্যন্ত যদি আমরা বাইক নিয়ে যেতে চাই সেক্ষেত্রে আবার এক্সট্রা করে পারমিশন নেওয়া লাগবে। অক্সিজেন ক্যান থেকে শুরু করে ওষুধপত্র, প্রয়োজনীয় যা কিছু দরকার মানালি থেকে সবকিছুই আমরা সাথে নিয়েছি। আগের ভিডিও মিস করে থাকলে দেখে আসতে পারেন, না হলে এই পর্বে অনেক কিছুই আপনার কাছে এলোমেলো মনে হতে পারে। এখান থেকে লেহ দূরত্ব আর 411 কিলোমিটার। আমরা এখন বাস করছি অটল টানেল। আগে উপর দিয়ে যাওয়া লাগতো, বরফে ঢাকা থাকতো অনেক সময়, 3-3.5 ঘন্টা সময় লাগতো। আর এখন এই অটল টানেল হওয়ার পরে 10 মিনিটে এটা পার হয়ে যায়। আর এইটা সব থেকে লংগেস্ট টানেল, যেটা 9 কিলোমিটার পর্যন্ত এই টানেল চলে গেছে। আর এই টানেলের মধ্যে ওভার ট্রেকিং করা যাবে না, এটা কিন্তু নিষেধাজ্ঞা দেয়া আছে বিভিন্ন জায়গাতে। 10 মিনিট পরে এখন শেষ হলো অটল টানেল। এই যে এরপরে এমন একটা ভিউ, পুরো ভিউটাই চেঞ্জ হয়ে গেছে। প্রদীপ দাদার সাথে কথা বললাম, উনি বললো এটাকে বলে হচ্ছে কুফা হোটেল। এখানে কোনো হোটেল নেই, তবুও এটার নাম কুফা হোটেল, জায়গাটার নাম। এখন আমরা এটা পাস করছি চন্দ্রভাগা নদী। রাস্তার ওই পাশটায় কনস্ট্রাকশনের কাজ চলতেছে, যার কারণে এইখানে একটা জ্যাম লেগে গেছে। কিছু কিছু সময় না জ্যাম লাগাটাও অনেক ভালো হয়। জ্যাম না লাগলে এই জায়গাতে দাঁড়িয়ে এই দৃশ্যটা উপভোগ করতে পারতাম না। পাহাড়ের কি সুন্দর দৃশ্য, এই পাশে মেঘ, ওই পাশে রোদের আলো পড়ে চিকচিক করছে। চন্দ্রভাগা নদী এই দিক দিয়ে চলে গেছে, বরফ গলে পানিটা এই দিক দিয়ে গড়িয়ে চন্দ্রভাগা নদীতে এসে মিলিত হয়েছে। মনোরম একটা দৃশ্য। উইন্টারের সময় এই পুরোটা বরফে ঢেকে সাদা হয়ে যায়। কেলংয়ের শুরু এখান থেকেই। অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত এই ভিলেজে প্রচুর পরিমাণে তুষারপাত হয়। যে রাস্তাটি দিয়ে এখন আমরা যাচ্ছি, এই রাস্তাটাও সেই সময় বরফে ঢাকা পড়ে যায়। বলতে গেলে বছরে 4 থেকে 6 মাস এই জায়গায় যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ থাকে। 6 মাস এরা কাজ করে, আর 6 মাস খাদ্য রসদ গুছিয়ে এরা ঘরে চলে আসে। আবার 6 মাস হলে কাজের জন্য বিভিন্ন জায়গায় চলে যায় তারা। আগে এই জায়গাগুলো টোটালি তো বন্ধ হয়ে থাকতো, এখন বিভিন্ন জায়গাতে দেখা যায় যে হেলিকপ্টার সার্ভিসটা করা হয়েছে। খুব দুর্গম কিছু পরিস্থিতি হলে তখন হেলিকপ্টারের ব্যবহারও করা হয়। কেলং থেকে জিসপা আসা অবধি প্রকৃতি যেন ধারণ করেছে এক অন্য রূপ। মনে হচ্ছে হাত বাড়ালেই যেন মেঘ ছুঁতে পারবো। ভূপৃষ্ঠ থেকে যতই উপরে উঠছি, ক্ষণে ক্ষণেই দেখতে পাচ্ছি প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ।
তবে হাত বাড়িয়ে মেঘ ছুঁয়ে দেখার ব্যাপারে যেমনটা ভাবছিলাম সেটা বাস্তবে রূপ নিতে খুব বেশি সময় লাগলো না। মেঘ নিজেই এসে ধরা দিল আমাদের কাছে। সামনের দিকে রাস্তা পুরোটাই ঢেকে আছে মেঘে। জিসপা গ্রামের যতই কাছে যাচ্ছি ততই যেন মুগ্ধ হচ্ছে। খুবই শান্ত এক মায়াবী গ্রাম। সকাল থেকে এখন পর্যন্ত নাস্তা করা হয় নাই, তাই ভাবলাম এই গ্রামেই কেন না নাস্তা করার জন্য একটা বিরতি দেয়া যাক। এই ফাঁকে এখানকার জনজীবনে একটু কাছে থেকে দেখা হবে। কিলং থেকে আমরা এখন আছি 22 কিলোমিটার দূরে খুব সুন্দর ছোট্ট শান্তিপূর্ণ একটি গ্রাম জিসপাতে। জিসপাতে জনবসতি খুবই কম, 4 থেকে 450 জনের মতো মানুষ হয়তো পুরা গ্রাম জুড়ে থাকে। ছোট্ট এই গ্রামেও রয়েছে একটি হেলিপ্যাড, একটি পোস্ট অফিস আর একটি মঠ। আর এই ভিলেজের পাশে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাহোল পাহাড়। ম্যাক্সিমাম টাইম যেমনটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মেঘে ঢাকা থাকে, খুবই চমৎকার দৃশ্য। এই ভিলেজেই রয়েছে দালাই লামার মঠ। আর এই জায়গাটা ক্যাম্পিংয়ের জন্য বেশ জনপ্রিয়। এই যে পাশেই দেখতে পাচ্ছেন বেশ কিছু ক্যাম্পার্সরা এখানে আছে, তারপরে ওই পাশে ওয়াশরুমের ব্যবস্থা। আর আমরা এখানে মেইনলি দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টের জন্য এই হোটেলটায় এসেছি সবাই, কারণ এই হোটেলে ওয়াশরুমের ব্যবস্থা আছে। লম্বা জার্নি করার সময় এই ব্যাপারটা বরাবরই আমি মাথায় রাখি, তাই ড্রাইভার দাদাকেও আগে থেকেই এমন জায়গাতেই ব্রেক দিতে বলেছিলাম যেখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে। ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে আর অল্প কিছু সময়ের মধ্যেই সবাই যার যার টেবিলে বসে অপেক্ষা করছে। জিসপাতে থাকার জন্য বেশ কিছু হোমস্টে আছে, আর বিশেষ করে হোমস্টেতে থাকলে এখানকার লোকাল ফুডগুলো ট্রাই করতে পারবেন, যেগুলো অনেক সুস্বাদু। মুহূর্তের মধ্যেই ওয়েদার চেঞ্জ। ব্রেকফাস্ট করার আগেও দেখলাম যে এখানে রোদ আছে, আর এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। লাদাখ নামে যে এত সুন্দর একটা জায়গা আছে এটা জেনেছি 3 ইডিয়টস মুভি দেখার পর। লাইফে কতবার মুভিটা দেখেছি আর ইচ্ছা পোষণ করেছি এই জায়গায় আসার, কিন্তু বাংলাদেশিদের জন্য অনেক জায়গায় এন্ট্রি করার পারমিশন এতদিন ছিল না। এখন সেই পারমিশনগুলো অ্যাপ্রুভ হওয়া মাত্রই লাদাখে যাওয়ার সুযোগ আর মিস করলাম না। দীর্ঘ 12 বছরের স্বপ্ন আজ বাস্তবে রূপ নিতে চলেছে। গন্তব্য এখন স্বপ্নের লাদাখ। এটা ভাবতেই না মনের মাঝে এক অন্যরকম প্রশান্তি অনুভব করছি। আমরা এখন পার করছি দারচা ব্রিজ, আর এরপরে যে রাস্তা শুধু খাড়া উপরের দিকে। প্রদীপ ভাইয়ের সাথে এতক্ষণ কথা বললাম অ্যাকচুয়ালি লাদাখ যাওয়ার পথে মানুষের কি অবস্থায় তারা পড়ে। অনেকেরই মাউন্টেন সিকনেস হয়, বিশেষ করে যারা লোল্যান্ডের মানুষ। আর এই মাউন্টেন সিকনেস হয়, উনি যেটা বললো বেশিরভাগ মোটা মানুষ তাদের এই মাউন্টেন সিকনেসটা বেশি হয়। আর অনেকের ধারণা যে ওনাদের গাড়িতে হয়তো অক্সিজেন সিলিন্ডার থাকে, বাট উনি যেটা বললো ম্যাক্সিমাম গাড়িতেই থাকে না, ইনফ্যাক্ট ওনার গাড়িতেও নাই। তো অক্সিজেন ক্যানটা ক্যারি করা বুদ্ধিমানের কাজ হবে। অনেক ভিডিওতে দেখলাম যে ইনস্ট্রাকশন দিয়েছে যে 1-2 দিন আগের থেকে ডাইমক্স নেওয়ার জন্য, বাট ফার্মাসিস্ট এটাই পরামর্শ দিয়েছে যে যখন আপনার ফিজিক্যাল কন্ডিশন খারাপের দিকে যাবে শুধুমাত্র ওই টাইমেই ডাইমক্সটা ইউজ করার জন্য, কারণ এটা অনেক পাওয়ারফুল একটা মেডিসিন, এটা সাইড ইফেক্টও কিন্তু আছে। দারচা ব্রিজের পর থেকেই লাদাখের মূল অ্যাডভেঞ্চার শুরু। এখন বাকিটা শুধু পাহাড় চড়াইয়ের পথ। প্রতি বছর গড়ে 8 থেকে 10 জন করে ট্যুরিস্ট লাদাখ যাওয়ার পথে মারা যান মাউন্টেন সিকনেসের কারণে, এমনটাই জানিয়েছেন আমাদের ড্রাইভার দাদা। তাই যে ব্যাপারগুলো শুরু থেকে বলেছি, লাদাখ ট্যুর প্ল্যান করার পূর্বে অবশ্যই সেভাবে প্রস্তুতি নিয়ে আসবেন। যত উপরের দিকে যাচ্ছি চারপাশে ক্রমশই রুক্ষতা বেড়ে চলেছে। সবুজ বলতে গেলে তেমন কিছুই এখন আর চোখে পড়ছে না। বারালাচা পাস থেকে আমরা এখন আছি 15-16 কিলোমিটার আগে, আর এখানে নিঃশ্বাস নিলেও না নাক জ্বালা পোড়া করে যখন এই
বাতাসটা ডিরেক্ট নাকের মধ্যে ঢোকে। ওই যে পিছনে বরফের ঢাকা যে পাহাড়টা দেখা যাচ্ছে ওইটাই বারালাচা। বারালাচাতে বর্তমানে টেম্পারেচার চেক করলাম -2-তে আছে। আর এখানে একটু ব্রিথিং প্রবলেম হচ্ছে, হাই অ্যালটিটিউড। বারালাচাতে জানি না কি অবস্থা, তবে অনেক ঠান্ডা ওইদিকে। গাড়ির মধ্যে যতটুকু সময় থাকি আসলে বোঝা যায় না, গাড়ি থেকে বের হলে ঠান্ডাটাও অনুভব করা যায়। বেশিক্ষণ থাকা যাবে না, আমাদের ড্রাইভার দাদাও বললো যে এখানে বেশিক্ষণ থাকলে শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে, যেহেতু পানি খেতে হচ্ছে একটু পর পর অক্সিজেন লেভেলটা ঠিক রাখার জন্য। সো বুঝতেই পারছেন চাপটা আর কি বেশি পায়, এর জন্য এখানে দাঁড়ানো। লাদাখ ভ্রমণের সেরা সময় কোনটা? অনেকের মনে এই প্রশ্নটা আসতেই পারে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, লাদাখে যদি সড়ক পথে কেউ আসতে চান তাহলে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে আসার চেষ্টা করুন। আমি এসেছি এখন জুন মাস চলে। অনেকে স্নোফল আর বরফে ঢাকা পাহাড় দেখার জন্য ডিসেম্বরে লাদাখ আসার প্ল্যান করে। তাদের উদ্দেশ্যে বলছি, ওই সময় কিন্তু মারাত্মক লেভেলের ঠান্ডা পড়ে। ইনফ্যাক্ট ভারী তুষারপাতের ফলে রাস্তাও বন্ধ হয়ে থাকে। শুধু রাস্তা নয়, বরং 85% হোটেলও সেই সময় বন্ধ থাকে। জুন মাসেও দেখুন বরফে ঢাকা পাহাড় দেখতে পাচ্ছি, আর বলতে না বলতেই এদিকে স্নোফলও শুরু হয়ে গেছে। হঠাৎ এমন স্নোফল হতে দেখে আমাদের সবারই মন মুহূর্তেই ভালো হয়ে গেল। লাদাখ ট্যুর যেন এখানেই সার্থক, এমনটাই ফিল হচ্ছে এখন। বাংলাদেশে বর্তমানে তাপমাত্রা 38-40 এরকম চলে। সেখানে এই তীব্র গরমে বারালাচাতে এসে যে স্নোফল দেখতে পারবো, এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। ভাগ্য যখন সহায় হয়। দেখুন কি একটা চমৎকার দৃশ্য, চারিদিকে সাদা বরফে ঢাকা পাহাড়, দারুণ লাগছে এখানে। বারালাচা 0 পয়েন্ট এখান থেকে আর 3 কিলোমিটার সামনে। রোদের আলো সাদা পাহাড়গুলো চোখ একদম ঝলসায় দিচ্ছে, এত রিফ্লেকশন, স্নোফল হচ্ছে, দারুণ দারুণ। রাস্তার দুই পাশে একদম বরফ জমে আছে, সাদা বরফ, চারিদিকে শুধু সাদা পাহাড়, ওই পাশে সব বরফে ঢেকে আছে। এক দারুণ অভিজ্ঞতা। পাহাড়ি আঁকা বাঁকা বরফে ঢাকা রাস্তা দিয়ে আমাদের এখন পথ চলা, আর ক্যামেরার লেন্সে স্নো পরে ঢেকে যাচ্ছে, এরকম একটা অবস্থা। সার্থক, এবার লাদাখ ভ্রমণ সত্যি সার্থক। পাহাড় একদম বরফে ঢেকে গেছে। যেখানে আমরা বরফ পাবো এটাই আশা করি নাই, সেখানে স্নোফল। আর এখানে অনেকের আবার ব্রিথিং প্রবলেমও হচ্ছে। সো আপনারা এই বিষয়গুলো একটু কেয়ারফুল থাকবেন, এখানে এসে বেশি দৌড়ঝাঁপ লাফালাফি এগুলো করবেন না। দেখুন কি একটা ওয়েদার। বারালাচা পাস আসা অবধি এখন পর্যন্ত কয়েকটি জায়গায় বেশ ভালো সময় নষ্ট হয়েছে ল্যান্ডস্লাইডের কারণে। মানালি থেকে একদম ভোরবেলায় আলো ফোটার আগেই রওনা দেওয়ার একটাই উদ্দেশ্য ছিল, যেন আমরা সন্ধ্যার আগেই লাদাখের রাজধানী লে শহরে পৌঁছাতে পারি। কিন্তু এখন মনে হচ্ছে না সময়ের মধ্যে সেখানে পৌঁছানো সম্ভব। স্নোফলের কারণে গাড়িও সেভাবে টানা সম্ভব হচ্ছে না। যাই হোক, আমাদের পরবর্তী ডেস্টিনেশন এখন সারচুতে, যার অবস্থান লাদাখ এবং হিমাচলের সীমান্তবর্তী এলাকায়। এখন আছি 14,000 ফিট উপরে সারচুতে। এখানে অনেক হাই অ্যালটিটিউড, আর এই পর্যন্ত আসা অবধি আমাদের টিমমেট 1-2 জনের অবস্থা একটু খারাপের দিকে। তাদের অক্সিজেন কেন ইউজ করতে হয়েছে এর মধ্যে। আর চকলেট খাচ্ছি, মাথা ঘুরালে বা খারাপ লাগলে চকলেট খাবেন, দেখবেন যে একটু হইলেও ভালো লাগবে। নিঃশ্বাসটা মানে হঠাৎ করে বন্ধ হয়ে যায়, গ্যারান্টি লাগে, বমি বমি ভাব। কি কারণে হচ্ছে? কখন থেকে এমনটা ফিল করছেন? মোটামুটি 2 ঘন্টা আগে থেকে। পরে ভিতর থেকে আবার আমার অক্সিজেন দিচ্ছে এক ভাই, হ্যাঁ, ওই গাড়ির ভিতর থেকে।
তখন একটু ভালো লাগছে, অল্প একটু ভালো লাগতেছে। তারপর থেকে একটু রেস্ট নিলাম। একবার যদি মাথা ব্যথা শুরু হয় এটা পুরো জার্নি পর্যন্ত লাদাখে ছাড়বে না। ওই ভয়টা কাছ থেকে ভিতর থেকে একটু দুর্বল হয়ে গেছি। মানে মাউন্টেন সিকনেস হলে ভাই শেষ। ওইটার ভয়টাই সবচেয়ে বড় কারণ, একবার হলে শেষ। এবং ওটা এখন পর্যন্ত হলে তো আমি তো তখন চিত হয়ে থাকতাম এখানে আমার হলে, কিন্তু ওটা হয় নাই, তার মানে আমি কথা বলতে পারতেছি। এবং ওই ভয়টাই ভিতরে কাজ করতে করতে অর্ধেক কাবু করে ফেলছে আমাকে। যাই হোক, আপনি মাথা ব্যথার ওষুধটা খান। ওষুধটা একটু খেয়ে নিতেছি কারণ আমার যেহেতু ভয় বেশি। মাথা ব্যথার ওষুধটা খাইলে যে একটা চিনচিন মাথার মধ্যে কাজ করতেছে যে কি হইতে পারে, ওই জিনিসটা থেকে আমি দূর হবো। মানে আমার একটা ওষুধ খাইতে হবে, আমার ভয় আমাকে এটা বলতেছে যে একটা ওষুধ খায় নে। লাঞ্চ, ব্রেকফাস্ট বা ডিনার যেটাই হোক এখান থেকে কমপ্লিট করে যেতে হবে। এরকম বেশ কয়েকটা হোটেল আছে এখানে। তাপমাত্রা বর্তমানে 1 ডিগ্রি সেলসিয়াস, প্রচণ্ড হিমশীতল বাতাস, শরীরটা মনে হচ্ছে জমে যাবে এরকম অবস্থা। খুবই ঠান্ডা বাতাস এখানে। ভিউ উইথ কফি, নাইস কম্বিনেশন। এখান থেকে লে সিটি এখনও 270 কিলোমিটার দূরে। আমাদের যেতে যেতে রাত হয়ে যাবে। ব্রেক দিবেন বেশি, তাদের সময়টা বেশি লাগবে, 18 ঘন্টা ধরে রাখতে পারেন। ঝোল ঝোল করা ম্যাগি নুডলস, মানে এরকম ঠান্ডা পরিবেশে আমার কাছে এটাই ভালো লাগে, এটাই খাচ্ছে। এদিকটায় সন্ধ্যা নামে একটু দেরিতে, যেমন ঘড়িতে এখন সময় রাত 8টা বাজে। 8টা বাজা মানে সেটাকে আমরা রাতই বলি, বাট বাহিরে দেখলে সেটা বোঝাই যাচ্ছে না একদম, কারণ এদিকে সন্ধ্যা নামে 8টারও পরে। যেহেতু আমরা অলরেডি লেট করে ফেলেছি, তাই আর কোথাও ব্রেক দেয়া হবে না। শুধু পাঙে দাঁড়িয়েছিলাম অল্প কিছু সময়ের জন্য। ঠিকমতো কথাও বলতে পারতেছি না। আমরা পাঙের একটু আগে আছি, 15,500 ফিট অ্যালটিটিউডের উপরে। এখানে মাইনাসে এখন তাপমাত্রা, সবার হাড় কাঁপুনি উঠে গেছে এখানে আইসা, এরকম অবস্থা। কয়েকটা দোকান আছে, আর মনে হয় না যাত্রা বিরতি হবে। এমনিতেই লেট হয়ে গেছে, কারণ রাস্তায় অনেক জায়গায় জ্যামের মধ্যে পড়ছিলাম। জানি না লেতে কখন পৌঁছাবো। ড্রাইভার দাদার সাথে কথা বললাম, তাতে 9টা 10টা বা 11টাও বাজতে পারে। মানে এটা একটা লং জার্নি হতে চলেছে। আর ইতিমধ্যে কয়েকজনেরই মাউন্টেন সিকনেস হয়েছে। আল্লাহর রহমতে দেখা যাক কি হয়। এখন পর্যন্ত সুস্থ সবল আছি, কোনো মেডিসিন নেওয়ার দরকার হয় নাই, তবে পানি খাচ্ছি পর্যাপ্ত। অনেক ট্যুরিস্টকে দেখলাম এইখানে বমি করতেছে, রীতিমতো অবস্থা খারাপ। মানে মাউন্টেন সিকনেস একবারে ধরে ফেলছে। এখন আমাদের আরও একটা হাই অ্যালটিটিউড পাস করতে হবে, সেটা হচ্ছে টাংলাংলা পাস। ওইটা মোটামুটি সুস্থভাবে পার করলে আলহামদুলিল্লাহ আর কোনো টেনশন নাই আশা করি। এর মধ্যে গাড়ি পার্কিং করারও জায়গা নাই। लगेज का गाड़ी पे ही रहेगा अभी पूरी रात? अभी लगेज तो अभी उतरना है। রাত এখন 1টা বাজে, মাত্র এসে পৌঁছালাম লে সিটিতে। এখানে বৃষ্টি হচ্ছে, যেখানে আমাদের থাকার কথা সন্ধ্যার মধ্যে। প্রায় 21 ঘন্টারও উপরে জার্নি করে আমরা আসছি হচ্ছে লে সিটিতে। বেশ কয়েক জায়গায় ল্যান্ডস্লাইড হয়ে রাস্তা বন্ধ, জ্যাম হয়ে গেছে। অনেক কষ্ট করে আসছি, যেটা বলার মতো না। এখন আর বৃষ্টি হচ্ছে, যে আমাদের গাড়ি দাঁড়ায় আছে এখানে। গাড়ির উপরে ব্যাগ আছে সবার, এই ব্যাগটা এখন নামানো পসিবল হচ্ছে না। হোটেলে এশিয়া, এই হোটেলে আপাতত উঠেছি। অনেক বৃষ্টি হচ্ছে, অনেক অনেক। সবাই প্রচণ্ড টায়ার্ড, এর মধ্যে কেউ কেউ অসুস্থ আছে। মানে সব মিলিয়ে কি একটা অবস্থা, মানে এরকমটা আমরা এক্সপেক্ট করেছিলাম না যে লে সিটিতে এত কষ্ট করে পৌঁছাবো। তার মধ্যে ঠান্ডা, সব দিক দিয়ে एकदम फेटे जाচ্ছে আমাদের। फिर वो भी भीग जाना है। और हमारा सामान भी तो बैग में ही है ना। अभी क्या फिर बारिश हो रहा है ना, हाँ वो बात है, इसके लिए बोल रहे हैं। দেখলেনই তো কি একটা অবস্থা। এখানে গাড়ি পার্কিং এর জায়গা নাই, আমরা লাগেজ বের করতে পারতেছি না। তার মধ্যে বৃষ্টি, ঠান্ডা, সবকিছু মিলায় একাকার অবস্থা। আমি তাইলে ওই প্রদীপ দাদাকে নিয়ে চলে যাই নাকি? দাদা আপনার বাইরে নিয়ে যান, আগে খাওয়া দাওয়া করেন, করে
এরপরে আমাদের জন্য 2 প্লেটে বাইরে छाती के अंदर आओ बेग मत जाना पहले आप खाना खा के आ जाइए खाना खा के आता हूँ पहले অনেক ক্ষুধা লাগছে এখন পর্যন্ত পেটে ভারী কিছু পড়ে নাই এই যে প্রদীপ দাদা নিয়ে যাচ্ছি দাদা कैसा लग रहा है एकदम बढ़िया जगह बढ़िया है आधा रात में घूम रहे हैं हम बोला এটাও একটা এক্সপেরিয়েন্স एक्सपीरियंस सही बात है হ্যাঁ एशिया এটা আমাদের होटल का गेट आगे अंदर होटल का एनवायरनमेंट तो बढ़िया है लेकिन है। हम तो फंस गए हाँ बारिश हो रहा है ताबड़तोड़ बोला हाँ हाँ এক ছাতের নিচে দুইজনে যে আটো সাটো করে যাচ্ছি होटल तो बड़ा ही है हाँ बड़ा होटल अच्छा। है अब डाइनिंग किधर है टाइमिंग आप पता नहीं पता आपको नहीं ही पता होगा मैं तो पहली बार आया नीचे 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 आप ये अच्छा ডাইনিং স্পেস সবাই বসে পড়েছে আর বুফে সিস্টেম খাবার খতম नहीं नहीं अभी देता और रिप्लेस खाए नहीं এখানে অ্যাকচুয়ালি তাদের খাবার শেষ হয়ে গিয়েছিল বাট তাদেরকে বলে আবার খাবার টাবার ম্যানেজ করতেও কষ্ট হয়ে গেছে এত রাতে তো খাবার পাওয়া যায় না তারপরেও তারা ম্যানেজ করেছে খাবার শেষের দিকে জাস্ট এতটুকুই পেয়েছি এটা দিয়ে এখন রাতের খাবারের কাজটা চালাতে হবে কিচ্ছু করার নাই যাই হোক সব মিলে দুর্দান্ত এক অভিজ্ঞতা ছিল লাদাখের লে শহরে পৌঁছানোর এরপরের ভ্রমণ গল্পগুলো হতে চলেছে আরও দুর্দান্ত সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর কমেন্ট করে মতামত জানাতে একদমই ভুল করবেন না